এভাবে হাবার মতো তাকিয়ে আছিস কেন? জামাই বাচ্চা নিয়ে আসছি দেখে খুব অবাক হলি? হোয়াট? তোমার বিয়ে হলো কবে? আর 4টা বাচ্চা? তুমি কি মজা করছো আপু? কিছু জিনিস ভোলা যায় না রে। আচ্ছা, তোর লাইফে স্পেশাল কেউ নেই তো? কিরে, তোর কাজিনটা তো দেখতে বেশ সুন্দর, পরিচয় করিয়ে দিবি না? একটা শব্দ আর বলবি না। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তুই কি আমাকে কারোর সাথে শেয়ার করতে পারিস না, নাকি তুই আমাকে শুধুই ফুফাতো বোন ভাবিস? রুমে বসে ফোনে গেম খেলছিলাম, এমন সময় কেউ একজন আমার রুমে এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। আমি বিরক্তি নিয়ে সামনে তাকিয়ে সে মানুষটাকে দেখে অবাক হলাম। সামনে দাঁড়িয়ে আছে আমার ফুফাতো বোন মীরা, বয়সে আমার থেকে সিনিয়র। আমাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মীরা আপু বলল, এইভাবে হাবার মতো তাকিয়ে আছিস কেন? মানে তুমি তুমি এখানে কিভাবে? কিভাবে মানে? আমি কি আসতে পারি না? তা কেন পারবে না? অবশ্যই পারবে, কিন্তু এভাবে হঠাৎ কখন এসেছো? মাত্র এলাম। একাই? না, জামাইকে নিয়ে এসেছি। হোয়াট? তুমি বিয়ে করেছো কবে? ও মা, তুই জানিস না? আমার তো 4টে বেবিও আছে, 2টা ছেলে 2টা মেয়ে। কি? এতগুলো? সামনে আরো প্ল্যানিং আছে। কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? জামাই আছে, ছেলে মেয়ে আছে? আমার মাথা ঠিকই আছে, কিন্তু গেম খেলতে খেলতে তোর মাথাই ঠিক নাই। আর আমি একা আসিনি, মামা আমাকে নিয়ে এসেছেন। ও, তাহলে সেটা বললেই পারতে। এভাবে জামাই থেকে শুরু করে ছেলে মেয়েদের পর্যন্ত যাওয়ার কি দরকার? তোমার এই নাটক করার অভ্যাসটা একটু কমেনি দেখছি। আর তোর এই গেমে ডুবে থাকার অভ্যেসটা, সেটা কি কমেছে? আরে, মাঝে মাঝে খেলি। মাঝে মাঝে? আমি ঢোকার পর 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তুই একবারও খেয়াল করিসনি। রুমে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আমি মাথা নিচু করে বসে আছি, আর মীরা আপু দুহাত বুকের কাছে গুটিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, চুপ করে গেলি যে? না মানে, আসলে খেয়াল করিনি, সত্যি। সেটাই তো সমস্যা, তোর পৃথিবী এখন এই ফোনের ভেতরেই সীমাবদ্ধ। আর তোমার পৃথিবী এখনো আগের মতোই, মানুষকে শুধু বিরক্ত করা। বিরক্ত না, ঠিক করা। ছোটবেলা থেকে এই কাজটাই করে আসছি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। মীরা আপু আমার ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে বলল, এই গেমটা এখনো খেলিস? স্কুলে পড়ার সময়ও তোকে দেখতাম এটা খেলতে। আমি অবাক হয়ে তাকালাম। তুমি এত কিছু মনে রেখেছ? মীরা আপু একটু থেমে গেল, তারপর হালকা গলায় বলল, কিছু কিছু জিনিস ভোলা যায় না। তার কণ্ঠে এক ধরনের শান্ত ভাব ছিল, যেটা আগে খুব একটা খেয়াল করেনি। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। মীরা আপু হঠাৎ উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে বিকেলের আলো একটু একটু করে নরম হয়ে আসছে। বাসাটা কিন্তু অনেক বদলে গেছে। সময়ের সাথে সবই তো বদলায়। সবাই বদলায়, তাই না? আমি একটু চুপ করে রইলাম। এই প্রশ্নটার উত্তর যেন এত সহজ না। হয়তো কেউ কেউ বদলায়, কেউ আবার আগের মতোই থেকে যায়। মীরা পিছন ফিরে আমার দিকে তাকালো। তুই কোন দলে? আমি তো মাঝামাঝি, পুরো বদলাইনি, আবার আগের মতোও নেই। ঠিকই বলেছিস, তোর মধ্যে আগের সেই বাচ্চামিটা এখনো আছে, কিন্তু একটু বড়ও হয়ে গেছিস। আর তুমি কি বদলেছ? মীরা আপু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে এসে আবার বসলো। আমি হয়তো বদলেছি, কিন্তু কিছু জায়গা এখনো আগের মতোই আছে। যেমন? যেমন তোর সাথে ঝগড়া করা। আমি হেসে ফেললাম। এটা তো কখনোই বদলাবে না মনে হয়। ঠিক তাই। আচ্ছা, তুই এখনো কি রাত জেগে থাকিস? মাঝে মাঝে। মিথ্যা বলিস না, তোর মাঝে মাঝে মানেই প্রায় প্রতিদিন। তুমি আগের মতোই সব বুঝে ফেলো। কারণ আমি তোকে অনেক দিন ধরে চিনি। আচ্ছা, তোর কোনো ফ্রেন্ড নেই, মানে স্পেশাল কেউ? আমি একটু থেমে বললাম, না। সত্যি? মীরা আপু চোখ ছোট করে আমার দিকে তাকালো। অদ্ভুত তো, তোর মতো ছেলের তো থাকা উচিত ছিল। কেন এমনটা মনে হচ্ছে? জানি না, তোর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। কিরকম?
সেটা এখন বলবো না, কেন? কারণ সব কথা একদিনে বলা যায় না। তার কথায় একটা রহস্য ছিল। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। বাইরে তখন সন্ধ্যা নামছে। আকাশের রং বদলে গিয়ে একটা অদ্ভুত সুন্দর আবহ তৈরি হয়েছে। মীরা আপু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চল নিচে যাই, সবাই অপেক্ষা করছে। তুমি যাও, আমি একটু পরে আসছি। মীরা আপু দরজার কাছে গিয়ে থামল। হাতটা দরজার নবে রেখে হালকা ঘুরে আমার দিকে তাকালো। বেশি দেরি করিস না, আমি কিন্তু ওয়েট করব। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। মীরা আপু চলে যেতেই রুমটা হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। একটু আগেও যে জায়গাটা হাসি ঠাট্টা আর কথায় ভরেছিল, এখন সেটা অদ্ভুত চুপচাপ। আমি ফোনটা হাতে নিলাম, স্ক্রিন অন করলাম, কিন্তু গেমে মন বসল না। মনে হচ্ছিল আজকের দিনটা কেমন যেন অন্যরকম। অনেকদিন পর মীরা আপু এসেছে, আর আজ তাকে আগের থেকে একদম আলাদা লাগছে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। নিজেকে আয়নায় একবার দেখে নিলাম। চুল ঠিক করলাম, শার্টটা একটু গুছিয়ে নিলাম। নিজের অজান্তেই কেন জানি একটু বেশি গোছানো হয়ে নিচ্ছে। ব্যাপারটা বুঝে নিজেই হালকা হেসে ফেললাম। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। আম্মু আমাকে দেখেই বলল, এই যে মহারাজ, নামলেন অবশেষে। কোথায় ছিলেন এতক্ষণ? রুমেই ছিলাম। রুমেই ছিলি না গেম খেলছিলি? না। হঠাৎ পাশ থেকে মীরা আপু বলল, ও গেম খেলছিলই, আমি নিজের চোখে দেখে আসছি। আমি তাকিয়ে দেখি মীরা আপু সোফার পাশে দাঁড়িয়ে আছে, হাতে একটা কাপ, চোখে সেই চেনা দুষ্টু হাসি। তুমি না একটু বেশি কথা বলো। সত্যি কথা বলতে কখনো বেশি লাগে না। আমি কিছু বলার আগেই খেয়াল করলাম আম্মু আমাদের দেখে হাসছেন। তোদের এই ঝগড়াটা কিন্তু একদম ছোটবেলার মতোই আছে। তখন তো ভাবতাম বড় হলে ঠিক হয়ে যাবে, এখন দেখছি উল্টা আরো বেড়েছে। আম্মুর কথা শুনে আমি একটু হেসে মাথা নিচু করলাম। সত্যিই সময় বদলেছে, আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের এই খুনসুটি যেন একই জায়গায় আটকে আছে। আমি সোফার পাশে গিয়ে বসলাম। মীরা আপু একটু দূরে বসেছিল, কিন্তু আমার দিকে তাকিয়ে সেই আগের মতোই হাসছিল। তুমি না আসলেই একদম বদলাওনি। কেন? কি করলাম আবার? আম্মুর কাছে সব বলে দিলে কেন? আমি তো সত্যি বলেছি, মিথ্যে বলার অভ্যেস তো এখনো হয়নি। নাটক করার অভ্যাসটাই শুধু বেড়েছে। আমাদের কথাবার্তা শুনে আম্মু আবার হাসলেন। আচ্ছা ঠিক আছে, তোরা বস। আম্মু ভেতরে চলে যেতেই কিছুক্ষণ নীরবতা নেমে এলো। আশেপাশে অন্যরাও ছিল, কিন্তু আমাদের দুজনের মাঝে যেন আলাদা একটা নীরবতা। মীরা কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে চুমুক দিল। আমি খেয়াল করলাম সে মাঝে মাঝে আমার দিকেই তাকাচ্ছে। কি হলো, এমন তাকাচ্ছ কেন? মীরা একটু চমকে উঠে বলল, কই কিছু না তো। কিছু একটা তো আছে। তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। এই কথাটা আজ অনেকবার বললে। আরো অনেকবার বলবো, কোনো সমস্যা? না। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। খুলে দিতে দেখি আমার বন্ধু রাকিব। খুব বেশি ক্লোজ না, জাস্ট একসাথে কোচিংয়ে পড়ি। রাকিব হালকা হেসে ভেতরে ঢুকল। কিরে হঠাৎ? আরে এদিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। ও আয় বস। রাকিব সোফায় বসতে বসতে মীরা আপুর দিকে তাকালো। রাকিবের তাকানোটা কেন জানি আমার ভালো লাগছে না, তাই আমি মীরা আপুকে ইশারা করলাম এখান থেকে চলে যেতে। মীরা আপু আমার ইশারাটা বুঝতে পারল। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁটের কোণে হালকা একটা হাসি এনে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ভেতরের দিকে চলে গেল, কিন্তু রাকিব তখনও তার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার একদমই ভালো লাগলো না। আমি একটু গম্ভীর হয়ে বললাম, কিরে কি দেখছিস এত? আরে ভাই কিছু না, তোদের বাসায় নতুন কেউ এসেছে নাকি? আমার ফুফাতো বোন। ওহ, কিন্তু দেখতে তো একদম। সে বাকিটা শেষ করার আগেই আমি থামিয়ে দিলাম। কি? রাকিব একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, না মানে সুন্দর তো।
তার এই কথাটা শুনে এড়িয়ে যেতে চাইলাম। ঠিক আছে, তুই বল কি খবর। রাকিব কিছুক্ষণ কোচিং, পড়াশোনা এসব নিয়ে কথা বলল, কিন্তু আমার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। মীরা আপু কোথায় গেল, কি করছে, এই চিন্তাগুলো মাথা থেকে সরছিল না। হঠাৎ আম্মু এসে বললেন, রাকিব, খেয়ে যাস কিন্তু। না আন্টি, আজ থাক, আরেকদিন আসবো। কিছুক্ষণ পর রাকিব চলে গেল। দরজা বন্ধ করে আমি একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ভেতরের দিকে গেলাম। গিয়ে দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে মীরা আপু। আমি ধীরে ধীরে গিয়ে তার পাশে দাঁড়ালাম। কিছুক্ষণ চুপচাপ একই দিকে তাকিয়ে রইলাম। আকাশে কালো মেঘের ফাঁকে একটু চাঁদের আলো, চারপাশে নিঃশব্দ একটা শান্তি। এখানে একা দাঁড়িয়ে আছো কেন? এমনি। তার কথায় অদ্ভুত একটা নরম ভাব ছিল। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। রাগ করেছ? মীরা আপু এবার আমার দিকে তাকালো, চোখে হালকা প্রশ্ন। কেন রাগ করবো কেন? না মানে, তখন তোমাকে চলে যেতে বললাম, তাই ভাবলাম। তুই এখনো আগের মতোই আছিস, সবকিছু নিয়ে বেশি ভাবিস। তাহলে রাগ করনি? না, তবে একটা জিনিস বুঝেছি। কি? মীরা আপু একটু কাছে এসে ধীরে বলল, তুই আমাকে কারোর সাথে শেয়ার করতে পারিস না। আমি চমকে গেলাম। কি বলছো এসব? ভুল বলছি? আমি চুপ করে গেলাম, কিছু একটা বলতে চেয়েও পারলাম না। মীরা আপু একটু হাসলো। তোর এই চুপ থাকাটাই সব বলে দেয়। আমি চোখ ঘুরিয়ে বললাম, তুমি না একদম ডিটেকটিভ হয়ে গেছো। কারণ তুই খুব সহজে ধরা পড়ে যাস। আমি কিছু বললাম না। কিছুক্ষণ নীরবতা চলল। জানিস, অনেকদিন পর এখানে দাঁড়ালাম। মনে আছে ছোটবেলায় আমরা এখানে দাঁড়িয়ে তারা গুনতাম? আর তুই সবসময় ভুল গুনতিস। আর তুমি সব সময় ঠিক করে দিতে। কারণ তুই কখনো ঠিক করে গুনতে পারিস না। এখন পারি। সত্যি? হুম। তাহলে গুনে দেখ কতগুলো তারা আছে। আমি আকাশের দিকে তাকালাম, তারপর আবার তার দিকে তাকালাম। একটা। একটা? হুম। বাকিগুলো? সেগুলো চোখে পড়ছে না। মীরা আপু কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আচ্ছা, যদি তোর লাইফে কেউ আসে তখন কি তুই তাকে এই জায়গাটা দেখাবি? কোন জায়গা? এই বারান্দা, এই আকাশ, এই সব স্মৃতি। আমি একটু ভেবে বললাম, জানি না। কেন? কারণ সব জায়গা সবার জন্য না। মীরা আপু আমার দিকে তাকিয়ে থাকলো। তার চোখে এবার দুষ্টুমি না, অন্য কিছু একটা গভীরতা। তাহলে এই জায়গাটা কার জন্য? যে আগে থেকেই এই জায়গার অংশ। মীরা আপু কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। বাতাসটা যেন হঠাৎ একটু ভারী হয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে আম্মুর ডাক এলো। এই, তোরা দুজন কোথায়? খেতে আয়। আমরা দুজনেই একটু চমকে উঠলাম। চল, না হলে আবার বকা খেতে হবে। ডাইনিং টেবিলে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে একপাশে বসলাম। মীরা আপু আমার ঠিক সামনে বসলো। খাওয়ার সময়ও মাঝে মাঝে আমাদের চোখাচোখি হচ্ছিল। সে হালকা হাসছিল, আবার চোখ সরিয়ে নিচ্ছিল। আম্মু বললেন, মীরা, তুই তো অনেক দিন পর আসলি, কদিন থাকবি? 2-3 দিন তো থাকবই। এত কম কেন? 1 সপ্তাহের আগে যাওয়ার কথা বলবি না। আচ্ছা, দেখা যাক। খাওয়া শেষ করে সবাই যার যার মতো উঠে গেল। আমি হাত ধুয়ে বের হতেই দেখলাম মীরা আপু করিডোরে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোর জন্য। আমার জন্য? একটা কথা বলবো? বলো। মীরা আপু একটু কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছি। বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে ধকধক করতে লাগলো। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। তুই একটা কথা সত্যি করে বলবি? কি কথা? আজকে যখন ওই ছেলেটা মানে রাকিব আমার দিকে তাকাচ্ছিল, তোর কেন খারাপ লাগছিল? প্রশ্নটা শুনে আমি থেমে গেলাম, গলা শুকিয়ে আসছে। উত্তরটা আমার জানা,
কিন্তু মুখে আনা কঠিন। ওসব কিছুই না, এমনি। আবার মিথ্যা বলছিস? মিথ্যে না। তাহলে চোখে চোখ রেখে বল। আমি তাকালাম তার চোখের দিকে, কিন্তু কয়েক সেকেন্ডের বেশি পারলাম না। চোখ সরিয়ে নিলাম। দেখলি তুই পারলি না। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তুমি না সব কিছু নিয়ে বেশি ভাবো। আর তুই সব কিছু লুকাতে চাস। কথাটা শুনে চুপ হয়ে গেলাম, কারণ এটা মিথ্যে না, আমি আসলেই লুকাতে চাইছি। মীরা আপু একটু নরম গলায় বলল, জানিস ছোটবেলায় তুই কিছু লুকাতে পারতিস না, যা মনে হতো সব বলে দিতিস। মানুষ বড় হলে বদলায়। হ্যাঁ, কিন্তু সব বদলানো ভালো না। আমি কিছু বললাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। মীরা আপু একটু কাছে এসে খুব ধীরে বলল, তুই কি আমাকে এখনো আগের মতোই ভাবিস? মানে? মানে শুধুই কি ফুফাতো বোন? প্রশ্নটা শুনে মনে হলো সময় থেমে গেছে, চারপাশে নিস্তব্ধতা। কি বলবো কিছুই যেন মাথায় আসছে না। আমি অনেক কষ্টে বললাম, তুমি তো সেটাই। শুধু সেটাই? আমি এবার চুপ, কারণ এই শুধু শব্দটার উত্তর আমার কাছে নেই। মীরা আপু হালকা হেসে পিছিয়ে গেল। থাক, বলতে হবে না। কেন? কারণ কিছু কিছু উত্তর না বললেও বোঝা যায়। আমি একটু এগিয়ে এসে বললাম, তুমি কি বুঝলে? মীরা আপু আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলল, তুই আমাকে নিয়ে কনফিউজড। কনফিউজড? তোর মাথা বলে আমি তোর ফুফাতো বোন, কিন্তু তোর মন সেটা মানতে চায় না। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই কথাগুলো আমি নিজের কাছেও স্বীকার করিনি কখনো। এসব তুমি কিভাবে ভাবো? কারণ আমি তোর চোখ পড়তে পারি। এতটা সহজ নাকি? তোর জন্য হ্যাঁ, খুব সহজ। আবার নীরবতা। করিডোরের লাইটটা হালকা হলুদ হয়ে আমাদের ওপর পড়ছে। মুহূর্তটা কেমন অদ্ভুতভাবে স্থির হয়ে আছে। ভয় পাচ্ছিস? কিসের? নিজের ফিলিংস প্রকাশ করতে। আমি উত্তর দিলাম না, কারণ এবার সত্যিই ভয় লাগছে। মীরা আপু একটু হেসে বলল, চিন্তা করিস না, আমি তোকে কোনো কঠিন অবস্থায় ফেলবো না। তাহলে এসব বলছো কেন? কারণ তুই না বললেও আমি জানি। কি জানো? তুই আমাকে অন্য কারোর সাথে দেখতে পারিস না। আমি এবার সরাসরি তার চোখে তাকালাম। আর তুমি? মীরা আপু থেমে গেল, কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, আমিও না। কথাটা শুনে মনে হলো বুকের ভেতর কিছু একটা নেমে গেল, আবার নতুন করে শুরু হলো। আমি কিছু বলার আগেই মীরা আপু হালকা হেসে বলল, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা যা ভাবছি সেটা ঠিক না। কেন ঠিক না? কারণ সব অনুভূতি ঠিক হলেও সব সম্পর্ক ঠিক হয় না। আমি চুপ করে গেলাম। কথাটা সত্যি, কিন্তু তবুও মনে হচ্ছে মেনে নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা শোন, এত সিরিয়াস হওয়ার কিচ্ছু নেই। আমি তো শুধু তোর রিয়াকশন দেখতে চাচ্ছিলাম। তুমি সবকিছু খেলার ছলে নাও। না, কিন্তু সবকিছু সিরিয়াস করলে বাঁচা যায় না। তুমি আগের মতোই আছো, একদম অদ্ভুত। আর তুই আগের মতোই, একদম সহজ। সহজ? হ্যাঁ, তোকে বোঝা খুব সহজ। কিন্তু নিজেকে বোঝা খুব কঠিন। মীরা আপু কিছু বলল না, শুধু হালকা করে আমার হাতটা ছুঁয়ে দিল। একটা অদ্ভুত শিহরণ পুরো শরীর জুড়ে ছড়িয়ে গেল। চল এখন ঘুমাতে যাই, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। গুড নাইট। মীরা আপু চলে গেল। আমি কিছুক্ষণ করিডোরে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর সবকিছু ঘুরপাক খাচ্ছে। তার কথাগুলো, তার চোখের সেই দৃষ্টি, সবকিছু। রাতটা কোনোভাবে কেটে গেল। ঘুম আসলেও গভীর ছিল না। বারবার মনে হচ্ছিল কিছু একটা বদলে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই বাসার ভেতর হালকা কোলাহল শুনতে পেলাম। নিচে নামতে দেখি মীরা আপু আম্মুর সাথে রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করছে। মাথায় হালকা ওড়না, মুখে সেই পরিচিত হাসি, কিন্তু আজকে তাকে অন্যরকম লাগছে। আমাকে দেখেই বলল, কি ব্যাপার, আজ এত সকালে উঠেছিস? তোমার জন্যই তো।
কথাটা বলে নিজেই থেমে গেলাম। একটু বেশি সরাসরি হয়ে গেছে। মীরা একটু হেসে বলল, আমার জন্য? এমনি বললাম। আম্মু পাশ থেকে বললেন, এই ছেলেটা আজকাল কেমন যেন হয়েছে, বুঝতে পারছি না। মীরা আপু হালকা হাসল, কিন্তু কিছু বলল না। সকালটা কেটে গেল হাসি ঠাট্টায়, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত টানাপোড়েন কাজ করছিল। ঠিক তখনই ডিং ডিং দরজার কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি রাকিব। আমি ভ্রুকুচকে বললাম, তুই? রাকিব হেসে বলল, আরে কাল তো ঠিকমতো বসা হলো না, তাই ভাবলাম আজকে একটু টাইম দেই। তার চোখের দৃষ্টি দেখে আজকে কেন জানি ভালো লাগলো না। কালকের চেয়ে আজ বেশি হিসাবই লাগছে। আচ্ছা আই। ও ভেতরে ঢুকতেই সরাসরি চারপাশে তাকাতে লাগলো, যেন কাউকে খুঁজছে। আমি বুঝে গেলাম। কি দেখছিস? কিছু না, ওই যে কালকে যাকে দেখলাম। আমার ফোফাতো বোন? জানি, কিন্তু আজকে কি আছে নাকি চলে গেছে? কেন? আরে এমনি, কাল তো পরিচয় তো করিয়ে দিসনি। তার এই কথাটা শুনে আমার ভেতরে হালকা রাগ জমতে শুরু করলো। এসবের কোনো দরকার নেই, তাই করাইনি। আরে ভাই, এমন কেন করছিস? আমি কি খেয়ে ফেলবো নাকি? আমি কিছু বলার আগেই মীরা আপু ভেতর থেকে বের হলো। কে এসেছে? তার চোখ পড়তেই রাকিব উঠে দাঁড়িয়ে একটু বেশি আগ্রহ নিয়ে বলল, হাই। আমি তৎক্ষণাৎ বললাম, বস। আমার গলায় এমন একটা কড়াকড়ি ছিল যেটা আমি নিজেও আগে খুব কম ব্যবহার করেছি। মীরাপু আমার দিকে তাকালো, বুঝতে পারছে আমি অস্বাভাবিক আচরণ করছি। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। রাকিব তাড়াতাড়ি বলল, না না, কষ্ট করতে হবে না। মীরাপু কিছু না বলে ভেতরে চলে গেল। রাকিব আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, তুই এত প্রোটেক্টিভ কেন? যেমন তুই ভাবছিস তেমন কিছু না। কিন্তু আমার তো অন্যরকমই লাগছে। আমি চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর মীরা আপু চা নিয়ে আসলো। রাকিব এবার একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমি রাকিব, ওর ফ্রেন্ড। জানি। কালকে তাড়াহুড়া ছিল, কথা বলা হয়নি। আজকে একটু সময় নিয়ে পরিচয়টা করে নেই ভাবলাম। মীরা আপু খুব স্বাভাবিক ভঙ্গিতে কাপটা টেবিলে রেখে বলল, পরিচয় তো হয়ে গেছে, আর নতুন করে বলার কিছু আছে? রাকিব একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, না আসলে কালকে তো ঠিক মতো কথা হয়নি। আপনি কোথায় থাকেন, কি করেন, এসব তো জানাই হলো না। সব জানার প্রয়োজন আছে? রাকিব একটু থেমে গেল, তারপর আবার হেসে বলল, না মানে ফ্রেন্ডের কাজিন, তাই ভাবলাম একটু জানা যায়। আমি পাশ থেকে গম্ভীর গলায় বললাম, এত জানার দরকার নেই। রাকিব আমার দিকে তাকিয়ে হালকা হাসল। আরে ভাই, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আমি কিছু বললাম না, কিন্তু আমার ভেতরে বিরক্তি বাড়ছিল। মীরা আপু যেন পরিস্থিতি হালকা করতে চাইল। আপনি চা খান। রাকিব কাপটা হাতে নিয়ে আবার বলল, আপনি কি এখানে থাকবেন কিছুদিন? 2-1 দিন। ওহ, তাহলে তো ভালোই। তাহলে তো আবার দেখা হবে। এই কথাটা বলার সময় তার চোখের দৃষ্টি আমার একদমই ভালো লাগলো না। আমি খেয়াল করলাম সে বারবার মীরা আপুর দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। আমি এবার একটু শক্ত গলায় বললাম, চা খা, কথা কম বল। তুই এমন আচরণ করছিস কেন? আমি কি কিছু ভুল করছি? হ্যাঁ বলছিস। কি ভুল? যেটুকু দরকার তার বেশি কথা বলছিস। রাকিব হেসে বলল, ওহ বুঝেছি, ব্যাপারটা অন্যরকম। কি বুঝেছিস? রাকিব একটু ঝুঁকে এসে নিচু গলায় বলল, তুই আসলে শেয়ার করতে পারিস না, তাই না? এই কথাটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। কি বলতে চাইছিস স্পষ্ট করে বল। রাকিব এবার সরাসরি মীরা আপুর দিকে তাকিয়ে বলল, আসলে ভাই, তোর কাজিনটা কিন্তু সত্যি বলতে। আমি উঠে দাঁড়িয়ে বললাম,
একটা শব্দ আর বলবি না, যা এখান থেকে। মীরা আপুও এবার কড়া গলায় বলল, আপনি কিন্তু সীমা ছাড়াচ্ছেন। কিন্তু রাকিব থামল না। সে হালকা হেসে বলল, আরে আমি তো শুধু কমিটমেন্ট দিতে চাচ্ছিলাম। আমি এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দরকার নেই তোর কোনো কমপ্লিমেন্টের, তুই এখনই এখান থেকে চলে যা। সিরিয়াসলি তুই আমাকে বের করে দিচ্ছিস? হ্যাঁ, এখনই বের হয়ে যা। রাকিব উঠে দাঁড়ালো, তার মুখে বিরক্তি স্পষ্ট। ঠিক আছে, এতদিনের ফ্রেন্ডশিপের দাম এটাই? ফ্রেন্ডশিপ মানে এই না যে তুই যা খুশি বলবি। রাকিব দরজার সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ, অপমান দুটোই মিশে আছে। ঠিক আছে, ভালো থাকিস। আমি কিছু বললাম না, শুধু দরজার দিকে তাকিয়ে রইলাম। এরপর দরজাটা জোরে ঠেলে বের হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনি হয়ে রইল। চারপাশ একদম চুপ। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা জোরে জোরে ওঠানামা করছে। রাগ এখনো যায়নি, কিন্তু তার সাথে একটা অদ্ভুত ভয়ও কাজ করছে। আমি কি একটু বেশি করে ফেললাম? ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতে দেখি মীরা আপু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখে এবার দুষ্টুমি নেই, আছে গভীর একটা দৃষ্টি। শেষ? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ও সীমা ছাড়িয়ে যাচ্ছিল। মীরা আপু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার হাঁটার শব্দটাও কেমন যেন পরিষ্কার শোনা যাচ্ছিল এই নীরবতায়। শুধু ও সীমা ছাড়িয়েছে নাকি তুই নিজেরটা ছাড়িয়ে গেছিস? মানে? তুই যেভাবে রিয়াক্ট করলি এটা শুধু প্রোটেকশন না, এটা পসেসিভনেস। কারণ ও যেভাবে তাকাচ্ছিল, যেভাবে কথা বলছিল, সেটা আমার ভালো লাগেনি। আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আমার সহ্য হচ্ছিল না। মীরা আপু আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে অদ্ভুত এক শান্ত ভাব, কিন্তু সেই শান্তির ভেতরেও যেন অনেক কিছু লুকানো। অবশেষে সত্যিটা বললি। আমি মাথা নিচু করে হালকা হাসলাম। কিছুক্ষণ নীরবতা, চারপাশে শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। জানিস, তুই যখন ওকে এত রাগ করে বের করে দিলি আমার খারাপ লাগেনি, বরং মনে হচ্ছিল কেউ আমাকে নিজের মতো করে আগলে রাখছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, ঠিক না। তাহলে আমরা কেন এমন অনুভব করছি? মীরা আপু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। কারণ সব অনুভূতি চুক্তি মানে না। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। এই প্রথমবার মনে হলো আমরা দুজনে একই জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে এখন কি করা উচিত? মীরা হালকা করে নিঃশ্বাস ফেলল। এখন আমাদের বুঝে চলা উচিত। মানে? মানে যা অনুভব করছি সেটা অস্বীকার না করে মেনে নেওয়া। তারপর মীরা আপু ধীরে ধীরে আমার হাতটা ধরল। একটা শিহরণ পুরো শরীর জুড়ে ছড়িয়ে গেল। একটা কথা মনে রাখিস, সব ভালোবাসা একসাথে থাকার জন্য না। তাহলে? কিছু ভালোবাসা দূরত্ব রেখেও খুব গভীর থাকে। আমার গলায় যেন কিছু আটকে গেল। আমি শুধু বললাম, আর আমরা? আমরা আমরা একে অপরের নিজের মানুষ হয়েই থাকবো, কিন্তু সীমার ভেতরে। বিষয়টি অদ্ভুত না? হুম, তবুও ভালো লাগছে। কারণ এটা সত্যি। দুজনেই একটু হেসে ফেললাম। তারপর মীরা আপু ধীরে ধীরে আমার হাত ছেড়ে দিল। চল এখন স্বাভাবিক হই, সবাই আছে। আমরা কি পারবো? মীরা আপু চোখ টিপে বলল, আমরা তো ছোটবেলা থেকেই ভালো অভিনেতা। আমি হেসে ফেললাম। মীরা আপু একটু পেছনে সরে গেল। আমি আর কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। মীরা আপু ঘুরে ধীরে ধীরে চলে গেল। করিডোরে তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। আজকের পর সবকিছু বদলে গেছে, কিন্তু আবার কিছুই বদলায়নি। আমরা আগের মতোই হাসবো, ঝগড়া করব, কথা বলবো, কিন্তু আমাদের মাঝের এই অদ্ভুত অনুভূতিটা, এটা চুপচাপ থেকেই যাবে। হয়তো এটাই আমাদের গল্পের সবচেয়ে সুন্দর দিক।
কিছু কিছু সম্পর্কের কোনো নাম হয় না, শুধু থেকে যায় এক বুক মায়া আর না বলা কিছু অনুভূতি। মীরা আপুর সাথে আমার এই অসম রসায়ন হয়তো এভাবেই সারা জীবন থেকে যাবে, একই সাথে খুব কাছের আবার সীমানার ওপারে। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী গল্পের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো এক গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।